সায়েন্সের ক্লাস ছিল এবং পলিটির ক্লাস ছিল। তো আমরা প্রথমে সায়েন্সে আজকে পড়েছি হচ্ছে কেমিস্ট্রি থেকে অ্যাসিড বেস সল্ট। এই অ্যাসিড বেস সল্টে আমরা প্রথমেই আমাদের ছোটোবেলা থেকেই পরিচিত বিভিন্ন অ্যাসিডগুলো, যেমন HCl, H2SO4, HNO3, H3PO4, এই চারটে অ্যাসিড সম্বন্ধে পড়েছি মেনলি। এবং আমরা জানতে পারলাম যে H2SO4 আমাদের কীভাবে আমাদের শরীরে ক্ষতি করতে পারে এবং তার কী বিক্রিয়া রয়েছে সেই সম্বন্ধে পড়েছি। এবং H2SO4 রাখলে কেন কেমিস্ট্রি ল্যাবের তাকগুলো কালো হয়ে যায় সেটাও পড়েছি। এবং তারপরে আমরা পড়েছি HNO3-র ব্যাপারে। এই HNO3-তে আমরা পড়েছি যে HNO3 মধ্যে যে একটা বাদামি রঙের বাষ্প বের হয় সেটা কেন কী জন্য বের হয়, সেটা যে NO2-র উপস্থিতিতে বের হয় সেটা আমরা জানতে পারলাম। এবং এই HNO3 এই অ্যাসিডটাকে কেন ওই বাদামি রঙের একটা বোতলের মধ্যে রাখা হয়, যেটা একটা নির্দিষ্ট নাম আছে, অ্যাম্বার গ্লাস বটলে কেন রাখা হয় সেটাও আমরা জানতে পারলাম। যে অ্যাম্বার গ্লাস বটলে না রাখা হলে এবং ভালোভাবে সেটাকে সংরক্ষণ করা না হলে তার রঙটা হলুদ রঙের হয়ে যায়, যেটা আসলে যেটা একটা বর্ণহীন রং হওয়ার কথা সেটা হলুদ রং হয়ে যায় বিক্রিয়া করে, কারণ NO2-র গ্যাসটা ওই HNO3-র সাথে বিক্রিয়া করে হলুদ রং করে দেয়। এবং তারপরে আমরা পড়লাম বিভিন্ন অ্যাসিডের এবং H2SO4, HNO3 এইসব বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মৌলগুলো আছে, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন, পটাশিয়াম, এইগুলোর জারণ স্তর সম্বন্ধে এবং কি করে সেটা বের করতে হয় সেইগুলো আমরা পড়লাম। যদিও আমরা এগুলো ছোটবেলায় শিখেছিলাম কিন্তু অনেকগুলোই ভুলে গেছিলাম, তাই সেগুলো আবার আরেকবার করে রিভিশন হয়ে গেল এবং আমাদের কিছুটা মনেও পড়ে গেল। আমরা নিজেরাও অনেকগুলো বের করেছি। এবং তারপরে আমরা পড়েছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট এর সম্বন্ধে আলাদা করে, যে এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। তাই এটা যেহেতু আমাদের অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসেছেও, তাই জন্য এটার সম্বন্ধে আমরা পড়েছি। এবং ক্রোমেট, যে কোনো ক্রোমেট আয়ন, সেটা একটা নাইস অরেঞ্জ কালার দেয়। ক্রোমেট ইয়েলো, ডাইক্রোমেট কমলা। ক্রোমেট ইয়েলো এবং ডাইক্রোমেট কমলা রং দেয়, সেই সম্বন্ধে আমরা পড়লাম। এবং তারপরে আমরা পড়েছি হচ্ছে বেসের ক্ষেত্রে আমরা পড়লাম লুইস অ্যাসিড লুইস বেস। এটা সাধারণত ওই লোন পেয়ার দেখে এবং কে অ্যাকসেপ্ট করছে আর কে ডোনেট করছে এর উপরে নির্ভর করা হয়। যে অ্যাকসেপ্ট করছে লোন পেয়ার সে সবসময় লুইস অ্যাসিড হয় এবং যে ডোনেট করে সে সবসময় লুইস বেস হয়। এর উপরে আমরা বিভিন্ন মৃদু ক্ষার দেখেছি যেগুলো আমাদের নিত্যদিন কাজে লাগে এবং মৃদু অ্যাসিডও দেখেছি যেগুলো আমরা নিত্যদিনের কাজ করি, যেমন ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, এবং যেটা আমাদের খুব প্রচলিত ভিনিগার, সেই অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা সেটাও আমরা পড়েছি। এবং আমরা পড়েছি বেনজোইক অ্যাসিড, এটা যে বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে ফুড প্রিজারভেটিভ হিসেবে কাজ করে সেটাও আমরা পড়লাম আজকে। এবং তারপরে পড়েছি সল্ট। বলা হচ্ছে যে যখন কোনো অ্যাসিডের মধ্যে থেকে তার রিপ্লেসেবল হাইড্রোজেনকে সরিয়ে কোনো মেটাল ঢুকিয়ে দেওয়া হচ্ছে তখনই সেটা সল্ট হয়ে যাচ্ছে। এবং এই পোর্শনে আমরা পড়েছি সল্ট হিসেবে বিভিন্ন পরিচিত সল্ট, এবং তার মধ্যে আমরা আজকে দু রকমের সল্ট পড়েছি, একটা হচ্ছে ডাবল সল্ট আর একটা হচ্ছে কমপ্লেক্স সল্ট। ডাবল সল্ট বলা হচ্ছে যখন নেচারে কোনো দুটো সল্ট একসাথে মিলে অবস্থান করছে তখন তাকে ডাবল সল্ট বলা হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো সল্টই তাদের নিজেদের বৈশিষ্ট্য আলাদাভাবে দেখাচ্ছে, কিন্তু এই কমপ্লেক্স সল্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার তৈরি হচ্ছে এবং এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে যে মৌলটা থাকছে সে তার নিজের বৈশিষ্ট্য আলাদাভাবে দেখাচ্ছে, কিন্তু এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যে একাধিক মৌল থাকছে তারা কিন্তু তাদের নিজেদের কোনো বৈশিষ্ট্য দেখাতে পারছে না, তারা তাদের নিজেদের বৈশিষ্ট্যের একদম বিপরীত একটা বৈশিষ্ট্য দেখাচ্ছে। এর মধ্যে আমরা পড়েছি আজকে হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, যেটা আমাদের বহুল প্রচলিত এবং আমাদের পরীক্ষায় খুবই আসে। সেটা দেখলাম যে এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে কি থাকে, ফেরাস এবং সায়ানাইড থাকছে এবং এর বাইরে থাকছে হচ্ছে পটাশিয়াম। এবং এইটা আজকে এখানেই শেষ করা হয়েছে সায়েন্স ক্লাসটা। এবং এরপরে আমাদের ব্রেকের পর শুরু হয়েছে পলিটি ক্লাসে আজকে আমাদের ছিল লোকাল সেলফ গভর্নমেন্ট সম্বন্ধে পড়া
এবং তাতে আমরা প্রথমে পড়েছি পঞ্চায়েত রাজ সিস্টেম এবং তারপরে পড়েছি মিউনিসিপ্যাল সিস্টেম। পঞ্চায়েত রাজ সিস্টেম আমাদের 243-এর এ পার্ট আর্টিকেল থেকে শুরু হয়ে 243-এর ও আর্টিকেলে গিয়ে শেষ হয়েছে এবং এটা 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম এবং এটা কবে থেকে শুরু হলো, কোন অ্যামেন্ডমেন্ট থেকে এলো সেগুলো আমরা পড়েছি। এবং অশোক মেহতা কমিটি এবং বলবন্ত রায় মেহতা কমিটি, এই দুটো কমিটি খুবই রেকমেন্ডেড এবং তারা প্রত্যেক বছর পরীক্ষায় এগুলো খুব আসে। তো আমরা সেখান থেকেও সেটাকেও ভালো করে আমরা দেখলাম যে কোনটা ঠিক হবে, কে দুটো টায়ার সিস্টেমের রেকমেন্ডেশন দিয়েছিল আর কে 3টে টায়ার সিস্টেমের রেকমেন্ডেশন দিয়েছিল সেটাও দেখলাম। এবং আমরা দেখলাম যে 3 টায়ারের মধ্যে প্রথমেই একদম গ্রাউন্ড লেভেলে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তারপরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং সবচেয়ে উপরে অ্যাপেক্স বডি হিসেবে কাজ করছে হচ্ছে ব্লক এবং জেলা পরিষদ। সেটাও দেখলাম আমরা যে গ্রাম পঞ্চায়েতে প্রধান কি করে নির্বাচন করা হয় এবং এই প্রধানরা অনেকে মিলে পঞ্চায়েত সমিতি গঠন করে এবং তারপরে সবশেষে তৈরি হয় হচ্ছে জেলা পরিষদ। এবং এই জেলা পরিষদ থেকে বিভিন্ন যে ডেভেলপমেন্টের প্রজেক্টগুলো সব আসে সেগুলো কিন্তু এই জেলা পরিষদ থেকে স্যাংশন করা হয়। এবং এরপরে আমরা পড়েছি বিডিওর ভূমিকা হচ্ছে বিডিও যে এই পুরো গ্রাম পঞ্চায়েতের যে ইলেকশন হয় সেই ইলেকশনে পুরো ভূমিকাটা বিডিও কন্ট্রোল করে। সেই এক্সিকিউটিভ ম্যাজিস্টেরিয়াল পাওয়ার থাকে তার, সেই একদম এক্সিকিউটিভ হেড হিসেবে কাজ করে, পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে। এবং তারপরে আমরা পড়েছি মিউনিসিপ্যাল রাজে, এর আর্টিকেলটা শুরু হচ্ছে 243-এর পি থেকে 243-এর জেড জি অবধি। এবং এখানে আমরা দেখেছি এই মিউনিসিপ্যাল সিস্টেমেও 3টে টায়ার রয়েছে। প্রথম হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত এবং সেকেন্ডে রয়েছে আমাদের মিউনিসিপ্যাল কাউন্সিল এবং থার্ডে রয়েছে বিভিন্ন মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবং সেখানে আমরা দেখলাম যে আমরা মোটামুটি যারা থাকি তারা মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যেই থাকি এবং কতগুলো লোক নিয়ে সেই মিউনিসিপ্যাল কাউন্সিলটা গঠন হবে এবং তাতে 3 লাখের মতন লোক নিয়ে একটা ওয়ার্ড কমিটি তৈরি হবে। রিজার্ভেশন সিস্টেম তাতে 33% রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য, যার মধ্যে SC ST ইনক্লুডেড থাকবে। আর এই ইলেকশনটাও কিন্তু এই স্টেট ইলেকশন কমিশনই করাবে এবং এতে যে পয়সাটা যে লাগবে সেটাও কিন্তু এই স্টেট ফিনান্স কমিশন থেকেই আসবে। এভাবেই আজকে আমাদের পলিটি পড়াটাও শেষ হলো এবং আশা করি আজকের পড়াটা আমাদের নিজেদের জীবনেও খুব কাজে লাগবে এবং আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে।